স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দেশজুড়ে ছিনতাই, ডাকাতি ও খুনোখুনি বাড়ছেই। কঠোর অবস্থানের কথা বললেও পুরোপুরি অপরাধ দমাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। গত 7 মাসে খুন 2175 জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মব সহিংসতায় নিহত হয়েছে 18 জন। এতে উদ্বেগ বাড়ছে জনমনে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা নিশ্চিত না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। যদিও বরাবরের মতো পুলিশ বলছে, অপরাধীদের কাউকেই ছাড় নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে যায় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। এরপর পুলিশ মাঠে ফিরলেও প্রশ্ন ওঠে জননিরাপত্তা নিয়ে। বাড়তে থাকে নানা অপরাধ। 2025 সালের শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বেশ কিছু উদ্যোগ হাতে নেয় পুলিশ সদর দপ্তর। তাতেও দৃশ্যমান তেমন কিছুই হয়নি, বরং ঘটেই যাচ্ছে একের পর এক অপরাধের ঘটনা। উত্তরা এক যুবককে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণ। পুলিশের পরিসংখ্যান বলছে, গত 7 মাসে দেশে খুন হয়েছেন 2175 জন। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হত্যার শিকার 594 জন। এই 2 মাসে মবের কারণে প্রাণ গেছে 18 জনের, আর ডাকাতি হয়েছে 324টি। এমন পরিস্থিতিতে সোমবার 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে কথা হয় দেশের আইন শৃঙ্খলা উন্নতির বিষয়ে। পুলিশ বলছে, জনমনে আস্থা ফেরানো ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে তারা। অপরাধ দমনে ছাড় নয় কাউকেই। আমাদের যে সমস্ত অফিসাররা কাজ করছে মাঠ পর্যায়ে, তারা এই অপরাধ নির্মূলে এবং অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। অপরাধের মাত্রাটাকে কমিয়ে নিয়ে আসা, পাশাপাশি অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় দরকার সেগুলো আমরা করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীকে পুরোপুরি সচল করতে নিতে হবে নানামুখী পদক্ষেপ। নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। পুলিশ যখন আইন প্রয়োগের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখাবে অথবা তারা আইন প্রয়োগের প্রশ্নে তাদের যে মনোবল থাকা প্রয়োজন, সেই মনোবলের যখন ঘাটতি হবে তখন অপরাধীরা নানাভাবে সুযোগ করে নিতে চায়। বাস্তব অবস্থা পর্যালোচনা করে জোরালো এবং কার্যকরী পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের মধ্যেই এর সমাধান করতে হবে। এর বিকল্প কোনো উপায় নেই। একই সাথে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার আহ্বান অপরাধ বিশেষজ্ঞদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আইন ও শৃঙ্খলা না থাকলে যত বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুক, কোনো কাজে আসবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে 127 পুলিশ কর্মকর্তার সাথে বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দলীয় লেজুর বৃত্তি করে নানা অনিয়মের কারণে পুলিশের ঊর্ধ্বতন সহ বহু কর্মকর্তা ও সদস্যকে মুখোমুখি হতে হয়েছে বিচারের। ফলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে লাগছিল সময়। দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও খুব একটা উন্নয়ন ঘটানো যাচ্ছে না। এই অবস্থায় সোমবার পুলিশের ঊর্ধ্বতন 127 কর্মকর্তাকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন, যাতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। দেশ গড়ার এই যুদ্ধে পুলিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নাগরিক অধিকার রক্ষায় আইন কার্যকর করার ওপর গুরুত্ব দেন। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারবে না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়।
বিশেষ এই সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে জনসমর্থন থাকায় ১/১১-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিল। এতে অংশ নেন দলটির সিনিয়র নেতা সহ শতাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট। বক্তব্যে উঠে আসে গেল ১৬ বছরে দমনপীড়ন উপেক্ষা করে নানা সংগ্রামের গল্প। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ৫ই আগস্টে বিজয় অর্জন হলেও শেষ হয়নি লড়াই। আমাদের যুদ্ধ শেষ হয়নি। ৫ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান অভিযোগ করেন, চারিদিকে শুরু হয়েছে ষড়যন্ত্র। সমালোচনা করেন দলকে নিয়ে মিডিয়া ট্রায়ালেরও। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মনে করেন তারেক রহমান। স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। তিনি আরো বলেন, যে কোনো সময়ের চেয়ে এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা বেশি প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন পর্যন্ত ১১,৭৮৩ প্রবাসীকে ভোটার করা হয়েছে। কাজ চলছে ৭ দেশে, আরও ৩৩ দেশে পর্যায়ক্রমে নিবন্ধন শুরু হবে। ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন। আর আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মিশন প্রধানরা। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন ৪ কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. বৈঠক নিয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয় সভায়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারত সফরে দেশটির গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, মার্কিন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু হয়েছে।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে রবিবার ভারতে আসেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। সফরের দ্বিতীয় দিন সোমবার ভারতের গণমাধ্যম এনডিটিভিকে একান্ত সাক্ষাৎকার দেন। এতে সমসাময়িক বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। এনডিটিভির পক্ষে ভারতীয় সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক বিষ্ণু সোম তার সাক্ষাৎকার নেন। তিনি তুলসি গ্যাবার্ডকে প্রশ্ন করেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সহিংসতার অনেক খবর পাওয়া যাচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের তথ্যও আসছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে উদ্বিগ্ন কিনা? জবাবে মার্কিন গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government. বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান প্রসঙ্গেও মন্তব্য করেন তুলসি গ্যাবার্ড। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. বিশ্বজুড়ে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ নির্মূলে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মার্কিন গোয়েন্দা প্রধান। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। শিশু ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে বৃহস্পতিবারের মধ্যে সংশোধন হচ্ছে আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার ও তদন্তের সময়ও কমিয়ে আনা হচ্ছে। এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচারিক কার্যক্রম চলমান রাখার বিধানও থাকছে। একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। ধর্ষণ নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় চলে প্রতিবাদ বিক্ষোভ। এই বাস্তবতায় সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ সভায় বসেন উপদেষ্টারা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু সংশোধনী প্রস্তাব এসেছে। যাচাই বাছাইয়ের পর হবে চূড়ান্ত অনুমোদন। ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম সচল রাখতে ঢাকার বাইরে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপনের কথাও জানান তিনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটার নীতিগত অনুমোদন দেয়। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। উপদেষ্টা পরিষদের বিশেষ এ সভায় দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার বিষয়েও আলোচনা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্ষণ নিপীড়নের সঙ্গে জড়িতদের বিচার 90 দিনের মধ্যে করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয় সেই তাগিদও দেন তিনি। দুপুরে বরগুনায় টাউন হলের পথসভায় তিনি এই দাবি জানান। যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়, আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাতের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান সহ বিগত সরকারের প্রভাবশালীরা। এই সিন্ডিকেটের শক্তির বলেই আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে বলে অভিযোগ এসেছে দুদকে। গ্রামীণ শক্তি দইয়ের ভেজালের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। 2010 সালে বংশালের একটি দোকান থেকে 100 গ্রামের একটি দইয়ের ওজনে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি কর্পোরেশন। পরে 2011 সালের 10ই জানুয়ারি দোকানের মালিক মোহাম্মদ আবুল কাশেম
সরবরাহকারী প্রতিষ্ঠানের মোহাম্মদ তুষার ও গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ডক্টর ইউনুসের বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান মামলা করেন। 2011 সালের 27 জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ডক্টর ইউনুস। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্টে মামলা বাতিলের রুল জারি করে স্থগিতাদেশ দেয়। সেই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করে হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বহিষ্কারের কোনো সময়সীমা নির্ধারণ হয়নি বলে জানান তিনি। সাময়িক বহিষ্কার হওয়া এসব শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবার 1.5 ঘন্টা বিনা টিকিটে মেট্রো রেল ভ্রমণ করলেন যাত্রীরা। মেট্রো রেলের 4 কর্মীকে এমআরটি পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে সকাল থেকে ছিল কর্মবিরতির ঘোষণা। তাতেই বন্ধ থাকে টিকিট কাউন্টার। তবে সকাল থেকে ট্রেন চলে, যাত্রীরা গন্তব্যে যাতায়াত করেন বিনা টিকিটে। লাঞ্ছনার ঘটনায় এমআরটি পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকাল থেকে একের পর এক নাটক চলতে থাকে মেট্রো রেলে, আর তা থামে 1.5 ঘন্টা পর। সকাল 8টায় যাত্রীরা স্টেশনে এসে দেখেন ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধ, তবে ট্রেন চলছে। এমআইটি পাস আর টিকিট ছাড়াই তারা চলে যেতে পারছেন প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পর চালু হয় সক্রিয় টিকিট বিক্রির বুথ, আর বিভিন্ন স্টেশনে একে একে যোগ দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 1.5 ঘন্টা অতিক্রমের পর কর্মবিরতি প্রত্যাহার করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে এরই মধ্যে নাটকীয়তা চলছেই। তখন পর্যন্ত সব স্টেশনে সবাই কাজ শুরু করেননি। অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়েছে আর কি, সঠিক আমরা জানতাম না। এই অবস্থাটা দেখে খুবই মর্মাহত। রাষ্ট্রীয় সম্পদ সবার জন্য এটা খুবই ক্ষতিকর, আমরা এটা চাই না। এটা 2 দিন পরে পরে জিম্মি করা, এটাকে আমরা কঠোরভাবে এটা ইয়ে করি। এদিকে সচিবালয় স্টেশন পরিদর্শনে এসে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলের 4 কর্মীদের লাঞ্ছিত ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত করা হয়েছে এমআরটি পুলিশের 2 জনকে। কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কিভাবে গেল এটা আমি জানি না। আমরা ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, মিনিস্ট্রি থেকে লোক থাকবে। তিনি জানান, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়, চলাচলে কোনো সমস্যা হয়নি মেট্রো রেলের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি যাত্রীদের ভোগান্তিমুক্ত স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিন্তে গণপরিবহন সংকট দূর করার দাবি জানানো হয়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবার ঈদে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, পুলিশ ও বিআরটি এর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি। এছাড়া নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, ঘাট ও নৌবন্দর কেন্দ্রিক যাত্রী হয়রানি, খেয়া পারাপারে, বন্দরের যাত্রী পারাপারে বেসরকারি ইজারাদারদের লুটপাটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে। জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। শ্রী মেহনাজ আক্তারের দায়ের করা নারী নির্যাতন মামলায় নাটোরের বরখাস্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। 2 মাস পর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হককে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 11 মার্চ শ্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগাম জামিনে থাকা মামলায় আত্মসমর্পণে এসে হামলার শিকার হলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তার উপর চড়াও হন। পরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক মাহবুবুর রহমান। আইনজীবীদের তোপের মুখে পড়া আবু তাহেরকে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। প্রায় 4.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়ে বেড়া নির্মাণে বাধা দিলে কাজ বন্ধ রাখে বিএসএফ। স্থানীয়রা জানায়, ভারত বাংলাদেশ সীমান্ত দহগ্রাম সর্দারপাড়া এলাকায় পশ্চিমবঙ্গ বিএসএফ 6 ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা সকাল থেকে বেড়া নির্মাণ করতে থাকে। বিষয়টি দেখে তাৎক্ষণিক বিজিবিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দিলে এক পর্যায়ে তারা কাজ বন্ধ করে দেয়। বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তৈরির পর সারি করে শুকানো হচ্ছে সেমাই, আর সেখানেই দল বেঁধে ঘুরছে তেলাপোকা। চারপাশে উৎকট গন্ধ আর স্যাঁতস্যাঁতে পরিবেশে স্তূপ করে রাখা হয়েছে সেমাই। কোথাও বসত ঘরের ভেতরেই বসানো হয়েছে সেমাই তৈরির চুল্লি। চট্টগ্রামের চাকতাই ও রাজাখালী এলাকায় উঠে আসে এমন চিত্র। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই এর যৌথ অভিযানে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে প্রায় 3 লাখ টাকা। সেমাই তৈরির জন্য সংরক্ষণ করা ড্রামের পানিতে জমে আছে আয়রন। খাওয়া তো দূরে থাক, ধোয়া মোচার কাজেও যে পানি ব্যবহারের অনুপযোগী, সে পানি দিয়ে তৈরি হচ্ছে সেমাই। চারপাশে দল বেঁধে ঘুরছে তেলাপোকার দল। এমনকি যেখানে সেমাই তৈরি হয় সেখানেই বসবাস করেন মালিক ও শ্রমিকরা। কোথাও বহুতল ভবনের ছাদে, কোথাও বা বস্তির বাসিন্দাদের বসতঘরের ভেতরেই তৈরি হচ্ছে সেমাই। দামে সস্তা ও রমজানে চাহিদা বেশি থাকায় পরিচ্ছন্নতার বালাই নেই মালিকদের। না, এটা আমি খাবো না, এটা আমি কিভাবে খাইতে পারবো? আমি না খাইতে পারলে আরেকজন খাইতে পারবে না। তাহলে এটা যে বানাচ্ছেন মানুষকে খাওয়ানোর জন্য, এটা এখন ভুল হয়েছে আর সামনের দিকে ব্যবসা করলে আর ভুল হবে না। আর আমরা ত্রুটিগুলো মেনে নিছি, কারণ আমাদের কিছুটা ত্রুটি আছে, নাই বলতে পারবো না। যেহেতু ত্রুটি আছে বলে জরিমানাটা আমরা খাইছি, নাহলে খাইতাম না। সোমবার দুপুরে চট্টগ্রামের চাকতাই রাজাখালী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই এর যৌথ অভিযানে ধরা পড়ে এসব চিত্র। অনিয়মের অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে প্রায় 3 লাখ টাকা জরিমানা করা হয়। যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে আমরা এখনো তাদের ঠিকানা পাইনি, আসলে ঠিক না, আমরা কিন্তু পেয়ে যাব। আমরা অবশ্যই তাদের সম্পর্কে তথ্য পাবো, আমরা সেখানে যাব এবং আমরা এই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার আগেই যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, জনগণ যেন নিরাপদ খাদ্য পায় আর নিরাপদ পণ্য পায়, জনগণ যেন প্রতারিত না হয়, সেইটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী পুরো নগরীতে সক্রিয় আছে এই ধরনের আরও বেশ কয়েকটি কারখানা। অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির পর নানা রঙিন মোড়কে তা বাজারে সরবরাহ করা হয়। অভিযান চলবে সেখানেও। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে রকমারি মুখরোচক ইফতারের আয়োজন করে থাকে হোটেল রেস্তোরাঁগুলো। ফুটপাতের দোকানগুলোতে থাকে নানা আয়োজন। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসে মানুষ। জিলাপি, হালিমের পাশাপাশি বিফ কালাভুনা, মাটন লেগের রয়েছে চাহিদা। পছন্দের সব ইফতারি কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। অফিস ছুটির পর বাসা যাওয়ার সময় পরিবারের সাথে ইফতার করতে বাড়তি কিছু ইফতার সামগ্রী নিতে বনানীর নামি দামি হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড়। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালা ভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানান ইফতার সামগ্রী মিলছে এখানে। রয়েছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, থাই চিকেন সহ নানান রকম মুখরোচক খাবার। বাহারি আর মনের মতো ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। হাঁসি লেগ রোস্ট নিতেছি, মুরগি নিতেছি, কাবাব নিতেছি, আর দেখি কি কি নেওয়া যায়। না আজকে শ্বশুর বাড়ি যাইতেছি, তো এর জন্য নিয়ে যাইতেছে। বাসায় অনেক সময় আত্মীয় স্বজন আসে অথবা একটা ইফতার পার্টি বা একটা গেট টুগেদার করার জন্য আমরা অনেক সময় এখান থেকে নিয়ে থাকি। লেগ রোস্ট, তারপর হচ্ছে খাসির কালাভুনা, আর হচ্ছে প্লেন পরোটা, এগুলো স্পেশালি এগুলোর জন্য এখানে বেশি আসা।
গেল বছর তুলনায় এবার ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো, বিক্রিও বেশি। খিরি কাবাব, মাটন বিরিয়ানি এগুলাই সবচেয়ে বেটার, সবচেয়ে চয়েস করে, যেহেতু রেগুলার এটা খাইতেছে এগুলোর উপরে তাদের আস্থা বেশি। মোটামুটি ইনশাল্লাহ ভালো। চাইনিজের অনেক আইটেম আছে, গ্রিল চাপ আছে, কালো বোনা আছে, তারপর পেস্তা বাদামের শরবত আছে, লাচ্ছি লাবাং আছে। ক্রেতারা বলছেন হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে একই ছাদে নিচ্ছে ইফতার সামগ্রী কিনতে পেরে সন্তুষ্ট তারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ইপিএল তারকা হামজা চৌধুরী দেশে ফিরে প্রথম প্রতিক্রিয়ায় উজ্জীবিত করলেন পুরো বাংলাদেশকে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় বললেন, ইনশাল্লাহ আমরা উইন করব। বিকেল 4টা নাগাদ নিজ জেলা হবিগঞ্জে পৌঁছান এই ফুটবল সেন্সেশন। হামজা চৌধুরী এর আগেও বহুবার এসেছেন দেশে, তবে এবারের আশাটা একেবারেই আলাদা। প্রথমবারের মতো গায়ে তুলতে যাচ্ছেন লাল সবুজের জার্সি। তাই তো তাকে বরণে সকাল থেকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্তদের ভিড়। ফ্লেয়ার, পতাকা আর হামজার ছবি হাতে সবাই দিতে থাকেন স্লোগান। সকাল 11:30টার পর বিমানবন্দরে পৌঁছান হামজা। সাথে আসেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। তাদের বরণ করে নেন বাফুফের নির্বাহী কর্মকর্তারা। আগে থেকেই তৈরি করা মঞ্চে আসতেই শুরু হয় বিশৃঙ্খলা। ভক্তদের চাপে ঠিকমতো কথাও বলতে পারেননি হামজা। তারপরও যতটুকু পেরেছেন জানিয়েছেন লক্ষ্য নিয়ে এসেছেন ভারত বধের। হামজার সাথে ক্যামেরার সামনে থাকতে যেন মরিয়া বাফুফে কর্তারাও। ভিড় সামাল দেওয়ার পরিবর্তে তারাও একরকম তৈরি করেন জটলা। অবশেষে সবকিছু এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন প্রিমিয়ার লিগ খেলে আসা তারকা ফুটবলার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই খেলতে 20 মার্চ শিলং যাবে বাংলাদেশ দল। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। গ্রামের বাড়ি হবিগঞ্জেও মানুষের ভালোবাসায় অভিভূত হলেন ফুটবলার হামজা চৌধুরী। স্নানঘাটে পৌঁছে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন হামজা। তার মতে স্বপ্ন দেখতে মানা নেই, তাই বাংলাদেশ দলও একদিন খেলবে বিশ্বকাপে বিশ্বাস হামজার। লাল সবুজের হয়ে 8 নম্বর জার্সিটাই চান তিনি। সকালে সিলেটে ল্যান্ড করার পর দুপুরে হবিগঞ্জে স্নানঘাটে পৌঁছান হামজা চৌধুরী ও তার পরিবার। সবার ভালোবাসি, আমার আর আমার ফ্যামিলি অত রেসপেক্ট শো করছে। ইনশাল্লাহ আমি রিপে করতে পারবো। Everything's possible with Allah's will help us. I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. দর্শক, এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, হামজাকে ঘিরে এখনো তার বাড়িতে সমর্থকদের ভিড় কেমন দেখছেন আপনি? পরিবারের সদস্যদের মাঝেই বা কেমন ব্যস্ততা দেখছেন জানাবেন। তন্নি, আপনাকে জানিয়ে রাখতে চাই যে হামজা চৌধুরী যখন বিকেল 3:30 নাগাদ এই বাড়িতে পৌঁছান, ঠিক তখন 1000-দেড়েকেরও বেশি মানুষ ছিল এই বাড়িটাকে ঘিরে, এবং এখন রাত্রি প্রায় 10টা বাজে। এখন পর্যন্ত কিন্তু মানুষের ভিড় এই বাসায় লেগেই আছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হামজা চৌধুরীর বাবা। আমি তার কাছেই আপনার প্রশ্নের উত্তরটা জানতে চাইব। আসলে এই হামজা চৌধুরী আশা নিয়ে আপনারা কতটা উদ্বিগ্ন সেই জিনিসটা জানতে চেয়েছেন আমাদের স্টুডিও থেকে, যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা তো খুবই উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে হামজা আসবে এই জন্য অপেক্ষায় ছিলাম। তো হামজা তো আজকে সব আসা আসলো সিলেট থেকে নিয়ে আসলাম। নিয়ে আসাতে সিলেট এয়ারপোর্টে যে মানুষের ভিড় দেখলাম, ঢোল দেখলাম, এবং রাস্তায় দেখে আসলাম। এবং কি আমাদের এখানে পানিউন্দা বাজার থেকে যে মানুষে আমাদের এলাকার, শুধু এলাকার না, নাকি আর আমি শুনছি বাইরে থেকে ওনারা আসছে, অন্যান্য জায়গা থেকে আসছে, মোটর সাইকেলের বহর করে ওরা আসছে। গ্রামের ভিতরে যখন ঢুকলাম, স্কুলের ছাত্রছাত্রীরা আপনার ফুল দিয়ে বরণ করলো, এখানে ফুল দিয়ে বরণ করলো। এরপরে বাইরে ঢুকে অবস্থা খারাপ হয় যে হাজার মানুষ, মানে জায়গা নাই। আমি সারাদিন চেষ্টা করছি, আসার পর থেকে এখন পর্যন্ত তরফে আপনার সবাইকে
ইন্টারভিউ সুযোগ করে দেওয়ার পরেও মানুষ যাইতেছে না। আমরা এই ব্যাপারে আর কি বলবো, এখন পর্যন্ত তার মানে হচ্ছে যে হামজার প্রতি মানুষের ভালোবাসা সেই জায়গাটা কিন্তু প্রতিফলন ঘটেছে। তন্নি, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক আমার পেছনে যে ঘর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হামজা রয়েছেন ভেতরে এবং তার স্ত্রী সহ সন্তানরা রয়েছেন, এবং সেখানে কিছুক্ষণ আগে আমরা বাইরে থেকে শুনেছি যে এখানে সিলেট হবিগঞ্জের যে এই পূর্বাঞ্চলের যে ফোক সঙ্গীত অর্থাৎ বাউল গান, সেই বাউল গান তিনি বেশ কিছুক্ষণ ধরে এনজয় করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো অনেক মানুষ। জি, ধন্যবাদ আপনাকে মুশফিক। দর্শক, আমাদের সহকর্মী মুশফিকুর রহমান যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।